ঘটক বলেছিল আমার বড় বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে শুধু। আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে ছেলের 14 গোষ্ঠীও হাজির। লোক আসার কথা ছিল 3 জন, অথচ আসলো 15 জন। সাথে তো বাচ্চারা আছেই। বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে 10,000 টাকা হাতে দিয়ে বলল, পিয়াস তাড়াতাড়ি বাজারে যা, মাছ মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয়। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম। সব কিছুই কিনলাম, শুধু মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপর গ্রামের ছোট একটা বাজার, সব সময় মাংস পাওয়া যায় না। বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও মাংস পেলাম না, তখন বাবা বলল, যেভাবে পারিস মাংসর ব্যবস্থা কর, তা না হলে আমার মান সম্মান থাকবে না। বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার বড় বাজারে মাংস কিনতে। মাংস কিনে বাসায় আসতে আসতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেরি করলি কেন? এত অল্প সময়ে এই রান্নাগুলো কিভাবে হবে এবারে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন, চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার মাস্টার বাবাকে এতটা অসহায় আমি দেখিনি আগে। আমি বললাম, বাবা তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু গিয়ে ওনাদের সাথে বসে কথা বলো। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বড় বোন যখন রান্নাঘরে ঢুকলো, তখন আমার মা বড় বোনকে বাধা দিয়ে বলল, তুই কেন রান্নাঘরে আসলি? যা যা, তুই রুমে যা, রুমে গিয়ে তৈরি হ। বড় বোন বলল, মা তুমি পারবে না একা হাতে এত কিছুর সামাল দিতে, আমি একটু সাহায্য করি। মা বলল, আমি পারবো সামাল দিতে, তুই গিয়ে তৈরি হতে থাক। ওরা কখন না কখন আবার মেয়ে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্নার এত কিছু বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম। কেউ চায়ে চিনি খায় না, কারো বা চায়ে চিনি কম হয়ে গেছে, কেউ সিগারেট খাবে, তাকে সাথে নিয়ে যেতে হবে অন্য জায়গায়। সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা, এইসব করে করে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো রান্না কত দূর হলো? কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু। আমি আর বাবা নিজ হাতে সবাইকে খাওয়াচ্ছিলাম। বাবা বারবার বিনয়ের সহিত বলছিল, জানি না কেমন রান্না হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলা 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এইখানে হাত দিয়ে খাবার খেতে অসুবিধা হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত। ওনারা যত খাবার খেয়েছে তার থেকে বেশি নষ্ট করেছে। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন? এই নাও মাংস। বাচ্চা বলল, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটির মাংসটাই ঢেলে দেয়। খাওয়ার পর্ব শেষ হলে মেয়ে দেখার পর্ব শুরু হয়। আমার অনার্স পাশ করা বোনকে নানান প্রশ্ন শুরু করা হয় এবং হাতের লেখা দেখানো। সব কিছু শেষ হলে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না। আমি বললাম, কেন আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা, আর আমার বোন অনার্স পাশ করেছে? আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকেই। পাত্রের দুলাভাই আমতা আমতা করে বলল, হ্যাঁ সব জানতাম, তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে আমি বললাম, সামনাসামনি দেখলে কি হতো? আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি। 3 জনের জায়গায় 15 জন এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। খাবার খাবার চেয়ে নষ্ট করেছেন বেশি, এতেও আপনাদের দোষ হয়নি। আপনারা ছেলের জন্য ফর্সা, লম্বা, কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই। সেটা জানার পরেও আপনারা এখানে চলে এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। দোষ তো করেছে আমার বাপ মা, ওনারা কেন মেয়ে জন্ম দিল। দোষ করেছে আমার বোন, কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো। দোষ তো করেছি আমি, কেন এখনো পায়ের জুতোগুলো হাতে তুলে নেইনি। আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাফ চাইলো। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করতে হয় নীরবে।
রাতে বড় বোনের রুমে গিয়ে দেখি বোন এখনো কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানে চোখে জল আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেই রোস্ট, মাংস, মাছ ভাজা সবই এই বাসায় রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনও দলবল নিয়ে মেয়ে দেখতে যায়, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে, অথচ একটা বারও ভেবে দেখে না 10 জন মানুষের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। দুজনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হলো তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলতোভাবে আপনি নিজে একবার দেখে আসুন, যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মার সাথে 2-1 জন পরিবারের লোক নিয়ে মেয়ের বাসায় যান।